আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $১৭৮ কোটি, যা আগের বছরের চেয়ে ৪৪% বেশি। ২০২৪ সালে $১২৩ কোটি এফডিআই এসেছিল এবং তার আগের বছরের চেয়ে ৮% কম ছিল। গত বছর শেষে বাংলাদেশে এফডিআই স্থিতি দাঁড়িয়েছে $১৯৬৩ কোটি। ২০২৪ সাল শেষে যা ছিল $১৭৮৬ কোটি। এছাড়া ২০২৫ সালে বিশ্বজুড়ে এফডিআই ৬% বেড়ে $১.৬ ট্রিলিয়ন পৌঁছালেও বিনিয়োগের ৮০%ই ২০টি শীর্ষ ধনী দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এমন তথ্য উঠে এসেছে বিনিয়োগ নিয়ে জাতিসংঘের আংটারের ২০২৬-এর প্রতিবেদনে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের ২০২৬ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের বিশ্বজুড়ে যুদ্ধের দামামার মাঝেই দেশে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই ৬% বৃদ্ধি পেয়ে $১.৬ ট্রিলিয়ন পৌঁছেছে। টানা ২ বছর মন্দা কাটিয়ে এমন বৈশ্বিক বিনিয়োগ ইতিবাচক বলা হলেও এই অর্থনৈতিক পুনরুত্থানকে বলা হয়েছে খুবই সীমিত, ভঙ্গুর এবং অসম। বৈশ্বিক বিনিয়োগে উন্নত ও উন্নয়নশীল দেশের ব্যবধান আকাশ পাতাল। উন্নত দেশগুলো বিদেশি বিনিয়োগের ১১% পেলেও উন্নয়নশীল দেশে বৃদ্ধির হার ছিল মাত্র 2%। নির্দিষ্ট দেশে পুঞ্জীভূত হচ্ছে এফডিআই। শীর্ষ 20টি দেশই মোট বৈশ্বিক বিনিয়োগের ৮০% বেশি নিজেদের দিকে টেনে নিয়েছে। সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ গেছে আফ্রিকায়। যখন বিশ্বজুড়ে ডেটা সেন্টার এআই প্রযুক্তিতে বিনিয়োগকারীরা ঝুঁকছেন, তখন স্বল্পোন্নত দেশগুলো প্রযুক্তি খাতের মতো কৌশলগত খাতে বিনিয়োগ টানতে পারছে না। খাতভিত্তিক বিনিয়োগ তথ্য বলছে ডাটা সেন্টার, সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন এবং পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তির মতো উচ্চ প্রযুক্তি ও মূলধন খাতে বিনিয়োগ সবচেয়ে বেশি হয়েছে। ২০২৫ সালে শুধুমাত্র ডাটা সেন্টার খাতেই রেকর্ড $২৩৫ বিলিয়ন বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। আর শীর্ষ 5 গন্তব্যের মধ্যে সবার উপরে ট্রাম্পের আমেরিকা, এরপর সিঙ্গাপুর, হংকং, চীন ও ব্রাজিল। দক্ষিণ এশিয়ার অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে এই অঞ্চলে অন্য দেশের তুলনায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধির গতি কিছুটা ধীর। আর এই অঞ্চলে দেশ হিসেবে বিনিয়োগের আকর্ষণে শীর্ষ ভারত। এরপর অবস্থান করছে পাকিস্তান। বাংলাদেশ পেয়েছে মাত্র $১.৭৮ বিলিয়ন সরাসরি বিদেশি বিনিয়োগ। অর্থনৈতিক জোনগুলো কিন্তু মরুভূমির মতন পড়ে আছে, সেখানে বিদেশি বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে বহুবিধ। বাংলাদেশ বিশ্বের ভিতরে অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বারবার সমালোচিত হয়। বাংলাদেশে নীতিগত সমস্যা রয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সমস্যা রয়েছে। ২০২৫ সালের শেষে বাংলাদেশে মোট পুঞ্জীভূত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $১৯.৬৩ বিলিয়ন। বিপরীতে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগের পরিমাণ ৭২.৬% বৃদ্ধি পেয়ে $২৫ মিলিয়ন পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল $১৫ মিলিয়ন। অনেক দেশ ভালো বিনিয়োগ পাচ্ছে আঞ্চলিক বাণিজ্য চুক্তি সহযোগিতার কারণে। আসিয়ানভুক্ত দেশগুলোতে সার্বিকভাবে 10% সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। আংটাডের প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দেশের জাতীয় নীতিমালায় ছিল অভ্যন্তরীণ শিল্পকে রক্ষা আর বিদেশি বিনিয়োগের উপর নিয়ন্ত্রণের ছাপ। বিশ্বজুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার উচ্চ থাকা এবং চলমান ভূ রাজনৈতিক সংঘাতের কারণে মূলধন বা অর্থায়নের ব্যয় অনেক বেড়ে গেছে। লাল ফিতার দৌরত্ব কমাতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য জ্বালানি নিরাপত্তা বাড়াতে হবে, গ্যাস সংকট কমাতে হবে। এদিকে ২০২৬ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.৬% সীমিত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চীনকে বাদ দিলে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধির হার কমে ৪.২% নামতে পারে। যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির প্রবৃদ্ধিও ২০২৫ সালে ১.৮% থেকে কমে ২০২৬ সালে এসে ১.৫% নেমে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে আংটাডের প্রতিবেদনে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে $৩৬.৫১ বিলিয়ন। আর ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ কমে হয়েছে $২৭.৯৩ বিলিয়ন। মোট রিজার্ভ থেকে সব ধরনের দায় দেনা বাদ নেয়ার পর প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে মে জুন মাসের $১.৪৮ বিলিয়ন আকু বিল পরিশোধ করা হয়েছে। এরপর বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে $৩৬.৫১ বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $৩১.৮৭ বিলিয়ন। আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের
মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার 9টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তার মূল্য 2 মাস পর পর নিষ্পত্তি করা হয়। আকুশ সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালু হওয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের শ্রমবাজারও পর্যায়ক্রমে উন্মুক্ত হবে। বৈঠকে সিলেটে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পরে মার্কিন রাষ্ট্রদূত সিলেটের ঐতিহাসিক গ্রিনবিচ ও সুরমা নদী এলাকা পরিদর্শন করেন। শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে, আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব, হ্যাঁ, ইনশাল্লাহ ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা পুষ্পন্ন হচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের জনগণের পাশে আছি, আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি। বিশ্ব রাজনীতির জটিল পরিস্থিতিতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একদিকে যেমন গভীর হচ্ছে, অন্যদিকে কিছু চ্যালেঞ্জও দেখা দিচ্ছে নতুন করে। বিশেষ করে আমেরিকার একসময় সহায়তায় চীনের উত্থান ও আঞ্চলিক প্রভাব বৃদ্ধি, প্রযুক্তি ও স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্র যুক্তরাষ্ট্র চিহ্নিত হয়। ভারতের ক্ষেত্রে কঠোর নীতিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে ইসরায়েল নতুন করে বলেছে, আমেরিকাই একমাত্র শক্তিশালী বন্ধু নয়, ভারতও ইসরায়েলের সাথে আছে। আর তাই ভারতের স্বার্থ আর যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ হয়তো নতুন করে নির্ধারণ হতে যাচ্ছে। বিস্তারিত আফসানা লীলা রিপোর্টিং। সম্প্রতি যুক্তরাষ্ট্র স্পষ্ট জানায়, অতীতে চীনের অর্থনৈতিক উত্থানে সহায়তা করতে গিয়ে কৌশলগত ভুল হয়েছিল। ভারতের ক্ষেত্রে সেই ভুল হবে না আর। 2 দশক আগে চীনকে যে অবাধ অর্থনৈতিক সুবিধা ও বাজারে প্রবেশাধিকার দেয়া হয়েছিল, তার ফলে চীন মার্কিন আধিপত্যের প্রধান বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। আর তাই ট্রাম্প প্রশাসনের এই সতর্কতা। মার্কিন নীতি নির্ধারকদের মতে, অতীতে চীনের অর্থনৈতিক উত্থানে সহায়তা করতে যুক্তরাষ্ট্র কিছু কৌশলগত ভুল করেছিল। তাই এবার ভারতের বিশাল বাজার ও উৎপাদন সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে সতর্ক থেকে এগুচ্ছে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ কয়েকদিন আগে জানান, যুক্তরাষ্ট্র ভারতকে চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে দেবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ করতে চায়, তবে চীনের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতকে উঠে আসতে দেয়া হবে না। এ মন্তব্যকে আন্তর্জাতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ মন্তব্য হিসেবে দেখে ভারতের জন্য নতুন এক সতর্কবার্তা হিসেবে তুলে ধরেছেন। বিশ্লেষকরা বলেন, এ বক্তব্যের মূল বার্তা হল, প্রত্যেক বড় শক্তি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কাজ করবে, স্বেচ্ছায় অন্য দেশকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে না। এদিকে এরই মধ্যে ইরান যুদ্ধ নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ছাড়াও বন্ধু আছে ইসরায়েলের। ভারত ইসরায়েলের ভক্ত বলে উল্লেখ করেন তিনি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন একচ্ছত্র আধিপত্যের দিকে তীর ছুঁড়ে এ কথা বলেছেন নেতানিয়াহু, যেখানে ভারতকে যুক্তরাষ্ট্রের সমকক্ষই বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল দিক হবে স্বনির্ভরতা, প্রযুক্তি উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা। বিশ্লেষকরা আরও বলেন, ভারতকে এখন আরও বেশি করে স্বনির্ভর হয়ে উঠতে হবে, তাহলেই বৈশ্বিক শক্তির মর্যাদায় লড়তে পারবে দেশটি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 1122 পয়েন্ট কমে দাঁড়িয়ে আছে 67,134 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 758 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,255 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 55 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,000
398 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3992 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 480 পয়েন্ট কমে অবস্থান করছে 77,700 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1598 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর বিদ্যমান বিদ্যুৎ সংকট এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবেন সহকর্মী রহমান রণ। সঙ্গেই থাকুন।